চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। প্রচণ্ড দাবদাহে দেশজুড়ে অতিষ্ঠ জনজীবন। গ্রীষ্মের শুরুতেই যেন মরুর উত্তাপ। হাসপাতালে বাড়ছে নানা রোগে আক্রান্ত শিশুদের ভিড়। চিকিৎসা খাতে মূল্যস্ফীতির বিরূপ প্রভাব। মেডিসিন বিক্রির প্রবৃদ্ধি ৮ থেকে নেমেছে ২%। খরচ বাঁচাতে জরুরি ওষুধেরও বিকল্প খুঁজছেন রোগীরা। এখন তো বাংলাদেশে সবকিছুরই দাম বেশি, ওষুধ দামও বেশি আছে, প্রায় সব ওষুধেরই দাম বাড়ছে। প্রতি বছর ৬০ থেকে ৭০ লক্ষ মানুষ রোগের চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। বর্তমানে ওষুধের দাম বাড়ার কারণে সেই সংখ্যাটা তো আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হেলিকপ্টার যোগে আর্টিলারি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধনের পর সেটি ঘুরে দেখেন তিনি। উপভোগ করেন প্রামাণ্য চিত্র। মুক্তিযুদ্ধের সময় জাতির জনকের ডাকে পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসেন ৭৫ জন বাঙালি মুক্তিযোদ্ধা, অন্যান্য বাহিনী এবং বেসামরিক কিছু যোদ্ধা। তাদের নিয়েই ১৯৭১ সালের ২২ জুলাই ত্রিপুরার কোনাবনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। স্বাধীনতার পর সেটি ১ নম্বর মুজিব মাউন্টেন ব্যাটারি নামে পরিচিতি পায়। দরবার হলে যাওয়ার নির্ধারিত যানবাহন এই কমপ্লেক্সের সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেখালা পারভিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান ও কুষ্টিয়ার গড়াই পাবলিক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক সঞ্জিদা আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের জবানবন্দির ভিত্তিতে চেয়ারম্যানের স্ত্রীকে শনিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি জানায় শেখালা পারভিন ৩ লাখ টাকার পাবার কথা স্বীকার করেছেন, যা তার কাছে পৌঁছে দেন সনদ প্রিন্ট ও বিক্রির অভিযোগে আটক শামসুজ্জামান। একই মামলায় হিলফুল ফুজুল নামের কারিগরি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সর্দার গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। আটক যাত্রাবাড়ির ঢাকা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান। তাদের মধ্যে কয়েকজন রিমান্ডেও আছেন। গরমের তীব্রতায় আজও রাজধানীবাসীর প্রাণ ওষ্ঠাগত। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই, এড়িয়ে চলছেন সূর্যের তাপ। রোববার দুপুর পর্যন্ত ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি, যদিও অনুভূত হচ্ছে ৪৫ ডিগ্রির মতো। ফলে গাছ বা ছায়াহীন পথে চলতে গিয়ে ঢাকাবাসীর ভোগান্তির শেষ নেই। কেউ স্বস্তি খুঁজছেন ফ্যানের গতি বাড়িয়ে, কেউ একটু পর পর মুখে পানি ছেটাচ্ছেন। তবে এখনও কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। আরও কয়েকদিন প্রচণ্ড তাপ সহ্য করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড গরমে ডায়রিয়া সহ নানাবিধ রোগে আক্রান্ত রোগীদের ভিড়ও বাড়ছে হাসপাতালগুলোতে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। এবং বৃদ্ধরা এদেরকে স্কুল কলেজ সরকার বন্ধ করে দিচ্ছে। এটা খুব ভালো ডিসিশন নিচ্ছে, সরকারকে ধন্যবাদ জানাই। তীব্র গরমের ভেতরে বাইরে যাওয়া নিষিদ্ধ। তীব্র গরম যদি হয় তখন তাকে ঘরের ছায়া জায়গায় রাখতে হবে, গাছের ছায়া হলেন ঘরের ছায়ায়। তাকে প্রচুর ফ্যানের নিচে রাখতে হবে এবং ওয়েল ভেন্টিলেটেড জায়গায় রাখতে হবে। তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে, গা মুছাই দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে গা ঘন ঘন গা মুছাই দিতে হবে, গোসল করাতে হবে এবং সাদা সুতি পাতলা কাপড় পরিধান করতে হবে।
রাজধানী এবং রাজধানীর বাইরের তাপ প্রবাহের খবর জানবো। আমার সহকর্মী রাসেল আহমেদ আছেন মিরপুর এলাকায়, সেখানে যাচ্ছি তার কাছে। রাসেল, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ, মানুষ তো ঘর থেকে বের হতেই হয়েছে। জনজীবনে প্রচণ্ড তাপ প্রবাহের কেমন প্রভাব দেখছেন আপনি? আপনি নিজেও তো বাহিরেই আছেন। হ্যাঁ, সত্যি ইরশাদ, বাইরে আসলে অনুভব করা যাচ্ছে যে তীব্র তাপদাহ যেটি রয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি সেটি আসলে অনুভব করা যাচ্ছে। মানুষও সেটিই বলছেন যে তীব্র গরমে তাদের খুবই সমস্যা হচ্ছে এবং একান্ত প্রয়োজন না হলে আসলে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন চেষ্টা করছেন রোদ এড়িয়ে চলতে, চেষ্টা করছেন যানবাহনে যদি একটু স্বস্তির অর্থাৎ এসি যুক্ত পরিবহনে চড়ার চেষ্টা করছেন। তবে যেহেতু রাজধানীতে সে ধরনের পরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে কম, তুলনামূলক বললে ভুল হবে, আসলে বেশ কম, ফলে মানুষকে সেই কষ্টটা সহ্য করতেই হচ্ছে। এবং খানিক পরপর, যেমন কিছুক্ষণ আগে একজন বাইক চালক তিনি রাজধানীতে চলছিলেন, তার একটি জায়গায় যাবেন, তিনি অফিসে যাবেন, কিন্তু বেশি দূর এগোতে না পেরে, অর্থাৎ গরমের তীব্রতা, আবার রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি পানি খাচ্ছিলেন, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এই ভোগান্তির কথা এবং অপেক্ষা আছেন যত দ্রুত সম্ভব এই তীব্রতা কমে গেলে হয়তো একটু স্বস্তি ফিরে আসবে জনজীবনে। ফলে সাধারণ মানুষের এরকমটি ভোগান্তি রয়েছে। আমরা দেখছি যে গণপরিবহনগুলোতেও মিরপুর এলাকাতে বা আগারগাঁর, আমি যেই এলাকাটিতে আছি, এখানে যদি গণপরিবহনে তুলনামূলকভাবে একটু আগের তুলনায় ভিড়ভাড়টা কম থাকে, তবে তারপরে যতটা থাকে আজকে মনে হচ্ছে যে তাও খানিকটা কম মনে হচ্ছে, যে স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা কম। অর্থাৎ যেভাবে পারছেন, যেহেতু একটি দাবদাহ শুরু হয়েছে রাজধানী সহ সারা দেশে, সেটি থেকে বাঁচার জন্য বা সেটি থেকে রক্ষার জন্য যে যতভাবে পারছেন চেষ্টা করছেন এই দিকে। যদিও চিকিৎসকরা বলছেন এই যদি হিট স্ট্রোক এড়ানোর জন্য তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, তবে সেই পরামর্শ কেউ তো মানছেন, কেউ জানেন না। তবে যারা জানেন তারা চেষ্টা করছেন একটু পরপর পানি খাওয়ার চেষ্টা করছেন, যাতে হিট স্ট্রোক সহ যে পানি শূন্যতা তৈরি হতে পারে সেটি থেকে যেন রক্ষা করা যায় নিজের শরীরকে। অনেক ধন্যবাদ রাসেল। আমরা এবার রাজধানীর শিশু হাসপাতালের খবর জেনে যাব। সেখানে আমার সহকর্মী রাজীব আহমেদ আছেন সেখানে। আর রাজীব, ডায়রিয়া, পানি শূন্যতা সহ নানা রোগ নিয়ে কদিন ধরেই তো হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছেই। চিকিৎসকরা এমন পরিস্থিতিতে কি বলছেন, কি করা উচিত আসলে? ঢাকা শিশু হাসপাতালে এখানে যে গরমের কারণে ডায়রিয়াজনিত এবং আপনার নিউমোনিয়াজনিত রোগীর রোগীর চাপ প্রচুর, এবং ডাক্তার এখানে বলছেন যে গরম বাড়ার সাথে সাথে এই ধরনের রোগীর চাপ বাড়ছে, এবং সেক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন যে বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো, স্যালাইন খাওয়ানো, এক্ষেত্রে যে ধরনের যে কোনো জুস খাওয়ানো যেতে পারে, তাও সেটা বাজারের জুস নয়, সেটা বাসায় মেড করা জুস খাওয়ানো যেতে পারে। এছাড়া বাচ্চাদেরকে এই গরমে না বের করার জন্য তারা পরামর্শ দিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে এই গরমে যদি একান্তই বের হতে হয় তাহলে ছাতা ব্যবহার করা, এবং তাছাড়া এই তাপমাত্রা সরাসরি সূর্যের এই যে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা, এতে বের হলে বাচ্চারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, এবং তারা ডাক্তার আমাকে জানিয়েছেন এই সময়ে বাচ্চাদেরকে বাইরে বের না করা এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। আমরা শিশু হাসপাতালে দেখতেছি যে বিভিন্ন বয়সী বা শিশুদেরকে নিয়ে তার অভিভাবকরা আসছেন, এবং তাদের কাছে জানতে চেয়েছি যে কী রোগ নিয়ে আসছেন। তারা আমাদেরকে জানিয়েছেন কারো ডায়রিয়া, কারো নিউমোনিয়া, এবং এটা জানিয়েছেন এই গরম পড়ার সাথে সাথেই কিন্তু এই ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন, এবং তারা বলছেন যে এই গরমের তাপ বাড়ার সাথে সাথে এই ধরনের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা এদিকে অভিভাবকরা এই দুশ্চিন্তা আসছেন, এবং অভিভাবকরা বলছেন ডাক্তারের কাছে তারা পরামর্শের জন্য আসছেন, এবং ডাক্তার তাদেরকে পরামর্শ দিয়েছেন প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং তাদেরকে ছায়ায় রাখার জন্য। ইশরাত, রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সূর্যের প্রচণ্ড তাপে গলে যাচ্ছে রাস্তার পিচ। আমরা ঢাকার বাইরের খবর জানবো। গতকাল বাগেরহাট শহরের প্রধান বাস টার্মিনাল এলাকার সড়কে পিচ গলে যায়, সেখানকার পরিস্থিতি জানাবেন আমার সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, আজ সড়কের কেমন অবস্থা দেখছেন সেখানে, এবং গতকাল পিচ গলে যাওয়ার পর সড়ক মেরামতে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা সেখানে? আমি যদি বলি, আপনার প্রশ্নের শেষ অংশ থেকে আসতে চাই, সড়ক মেরামতের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমি সেই জায়গাটি একটু নিয়ে যেতে চাই, আপনাদেরকে আবার দেখাতে চাই। গতকালকে যে জায়গাটি আমরা দেখিয়েছিলাম সেই জায়গাটিতে পিচ গলতে শুরু করেছে। আমরা একটু সেই জায়গাটা দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। তাপমাত্রা
সকালের দিকে খানিকটা মেঘাচ্ছন্ন ছিল আকাশ। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রাও একেবারে ঠিক উঠতে শুরু করেছে। 2টার ভিতরে সেইটি দেখা যাবে। আর এছাড়া এখন আমরা যে জিনিসটি দেখাচ্ছি যে বলতে শুরু করছে। গতকালকে যেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রধান বাস টার্মিনাল এলাকা, এটা মহাসড়ক, এটি খুলনা বরিশাল মহাসড়ক, এবং সেই মহাসড়কটির বাস স্ট্যান্ড এলাকা, দশানি সার্কিট হাউস এলাকা, খানজাহান আলী মাজার এলাকা, এছাড়া মহাসড়কের বেশ কিছু জায়গাতে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি এ ধরনের পিচগোলার খবর আমরা পেয়েছি। এছাড়া এই এলাকাটি চিংড়ি অধ্যুষিত এলাকা এবং বড় মৌসুম চলে। এই বড় মৌসুমে এইখানে কিন্তু গরমের কারণে শ্রমিক যারা আছে তারা কাজ করতে পারছে না, যে কারণে ধান কাটার যে একটি মৌসুম, এই সময় একটি ধুম থাকে ধান কাটার, সেই লেবার পাচ্ছে না, যে কারণে যারা জমিতে ফসল ফলিয়েছে তারা খানিকটা বলা চলে অস্বস্তিতে আছে। এছাড়া চিংড়ি খামারের পানি শুকিয়ে যাচ্ছে, যে কারণে মাছ মরার একটি আশঙ্কা তারা করছে। এছাড়া বন্য প্রাণী আছে এখানে, সুন্দরবন এলাকা, আমরা বন বিভাগের সাথে কথা বলেছি, তারা আসলে কি অবস্থা আছে সেখানকার সে বিষয়টি তারা আমাদেরকে নিশ্চিত করে জানাতে পারেনি। এই ছিল বাগেরহাটের তাপমাত্রার সর্বশেষ খবর। ইয়ামিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শুধু ভৌগোলিক বা প্রাকৃতিক কারণে নয়, চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরম অনুভূত হওয়ার পেছনে দায়ী মানবসৃষ্ট কারণগুলো। দিনে দিনে চড়ছে তাপমাত্রার পারদ, কয়েকগুণ বাড়ছে গরমের অনুভূতিও। মরুর উষ্ণতা অনুভব করছে সীমান্তবর্তী জেলাটির বাসিন্দারা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভারসাম্য হারানোর বিষয়টি বারবার সামনে আনছেন বিশেষজ্ঞরা। তীব্র গরমের কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী জিসান আহমেদ, ছবি তুলেছেন নাফিস আহমেদ। খা খা রোদে যখন উত্তপ্ত প্রাণ প্রকৃতি, তখন বদ্ধ জলাশয়ে শরীর ভিজিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা দুরন্ত শৈশবের। ফিকে হওয়ার মতো এমন দৃশ্য গ্রামাঞ্চলেও পাওয়া অনেক কঠিন। পুকুর, জলাশয়, নদীনালা, খালবিল ভরাট হচ্ছে দিনের পর দিন। গড়ে উঠছে নানা ধরনের স্থাপনা, পাল্লা দিয়ে কমছে বনভূমি। সময়ের সাথে উষ্ণ হচ্ছে প্রকৃতি। মৌসুমের প্রায় সময় জুড়ে উত্তপ্ত থাকে চুয়াডাঙ্গা। কখনো মৃদু থেকে মাঝারি, কখনো তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করে তাপপ্রবাহ। এবারও চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার এমন দাপট বৈশাখের আবহকে জটিল করে তুলেছে। আবহাওয়ার সাথে বিরূপ আচরণকে কোনোভাবেই খাপ খাইয়ে নিতে পারছে না মানুষ। বর্তমানে এত গরম সহ্য করা যায় না। যে পরিস্থিতি এসছে, মানুষের বাইরে তো বের হওয়া খুব দুষ্কর এবং ঘরের মধ্যে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। শীতের সময় আমাদের চুয়াডাঙ্গাতে তীব্র শীত থাকে, গরমের সময় অতিরিক্ত গরম। আবহাওয়ার এমন জটিল পরিস্থিতির পেছনে শুধু প্রাকৃতিক কিংবা ভৌগোলিক কারণকে দায়ী করতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের মতে মানবসৃষ্ট কারণ পরিবেশকে বিরূপ হতে বাধ্য করছে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা নেচারের উপর অত্যাচার করছি, নেচার তার প্রতিশোধ দিচ্ছে। প্রকৃতি কখনো কিন্তু কোনো ফল ছাড়া কোনো রিয়েক্ট করে না। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। তাছাড়া ইন্ডিয়ান একটা মানে ওয়েদার ফ্লো যেটা চুয়াডাঙ্গার উপর দিয়ে যায়, যার কারণে চুয়াডাঙ্গা এবং এর আশেপাশের এলাকায় তাপমাত্রা একটু বেশি থাকে। পরিবেশবিদদের দাবি, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন বিশেষ প্রকল্প গ্রহণের। এখানকার জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন সবার উচিত বিশেষ সরকারকে বলে এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে আছে ত্রাণ, তাদেরকেও বলা উচিত যে বিশেষ প্রকল্প নিয়ে বনায়ন প্রকল্প করতে হবে। শুধু গরমেই নয়, শীতের সময়ও তীব্র ঠান্ডা অনুভূত হয় এ জেলায়। গরমের সময়ে প্রচণ্ড দাবদাহ আর শীতের সময়ে তীব্র ঠান্ডার তকমা পাওয়া এ জেলায় গত 2 দশকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.2 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 4.3 ডিগ্রি সেলসিয়াস। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আগের তুলনায় কমেছে ওষুধের বিক্রি। IQVIA এর প্রতিবেদন অনুযায়ী 8 থেকে 2-এ নেমেছে ওষুধ বিক্রির প্রবৃদ্ধি। ফার্মাসিউটিক্যালের তথ্য বলছে, না খেলেই নয় এমন ওষুধও পরিবর্তন করছেন রোগীরা, খুঁজছেন তুলনামূলক কম দামের পথ্য। বিশেষজ্ঞরা বলছেন, মূল্য সমন্বয় করতে না পেরেই বিকল্প উপায় খুঁজছেন রোগীরা।
এমনিতেই মূল্যস্ফীতির চাপে চিরে চ্যাপ্টা সাধারণ মানুষ, তাতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওষুধের মূল্যবৃদ্ধি। পকেট কাটার পরিধি হারে হারে টের পাচ্ছেন রোগীর স্বজনেরা। আর ভাত মাছের মতো যাদের জটিল রোগে ঔষধের বিকল্প নেই, তাদের মাথায় হাত। এখন তো বাংলাদেশে সব কিছুরই দাম বেশি, ওষুধ দামও বেশি আছে আমি মনে করি। আমরা যেভাবে ওষুধ নিচ্ছি, সকালেই নিলাম 2000 কত যেন বিল আসছে। নিউরোবির দাম ছিল 240-300 টাকা হয়েছে, এরকম প্রায় সব ওষুধেরই দাম বাড়ছে। পথ্যের ব্যবহার ও বিক্রি নিয়ে বিশ্বব্যাপী গবেষণা করছে IQVIA। গেল বছরের জরিপের ফল, আগের তুলনায় ঔষধের বিক্রির হার কমেছে দেশে। 2 বছর আগেও এই খাতে গড় প্রবৃদ্ধি ছিল 8%, এখন তা 2% নেমেছে। দেশে ওষুধের খুচরা বিক্রির অন্যতম বড় প্রতিষ্ঠান লাস ফার্মার দৃষ্টিতে ভিটামিনের বিক্রি এখন অনেক কম। নানা উপায়ে খরচ কমাতে চাইছে মানুষ। গত কয়েক মাসে টোটাল সেল একটু কমছে। সরকারি কর্মচারী আর কতজন আছে, অবাধ পয়সা আলা লোক কয়জন আছে, বিজনেসম্যানরা হয়তো কিছু কেয়ার করেন না। সব কিছু মিলে আগে যেমন ছিল এখন তেমনি আছে, তবে এই সময় একটু প্রেশার যাচ্ছে ওষুধে, মানে মানুষের উপরে। রোগমুক্তির চেষ্টাতেও খরচের চিন্তা টের পাচ্ছেন চিকিৎসকরা। গুরুতর সমস্যা না হলে চেম্বারে যেতে চান না অনেকেই। ডাক্তার লেলিন চৌধুরীর মতে, নিয়ন্ত্রকদের তদারকির অভাবে অস্বাভাবিক মূল্যস্ফীতির চাপ সামলাতে হচ্ছে ভোক্তাকে। ওষুধের দাম যে হারে বাড়ছে, লোকজন ভীত এবং সন্ত্রস্ত। প্রতি বছর 60 থেকে 70 লক্ষ মানুষ রোগের চিকিৎসা করতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। বর্তমানে ওষুধের দাম বাড়ার কারণে সেই সংখ্যাটা তো আরও বৃদ্ধির দিকে যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার সমন্বিত উন্নতি ও সাধারণের সচেতনতা রোগ থেকে বাঁচার মোক্ষম উপায়। সেক্ষেত্রে ওষুধের ব্যবহার কমলেও আশঙ্কার কিছু নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি দাম ধরা গেল 10 টাকা, আরেকটি কোম্পানি এটি 14 টাকা বা 15 টাকা। এটি যে কেন হয় এটা বলা কঠিন, এবং যে ওষুধটির দাম 10 টাকা সেটি মানসম্পন্ন কিনা সেটা সাধারণ মানুষ কিন্তু পরীক্ষা করতে পারে না। দেশে কিছু রেফারেন্স ল্যাবরেটরি থাকা দরকার, সরকার পরিচালিত, যেখানে এই ওষুধগুলো পরীক্ষা করা যায় যে মানসম্পন্ন কিনা। বহুদিন ধরে সাধারণ মূল্যস্ফীতি 9% বেশি, আর ধরনভেদে ঔষধের দাম বেড়েছে 50% পর্যন্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবকাশ এবং ঈদ উল ফিতর সহ 30 দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচার কাজ শুরু হয়েছে। সকাল 9:15 থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগে বিচার কাজ চলছে। এদিকে সকাল 10:30 থেকে হাইকোর্টের 50টি বেঞ্চে একযোগে বিচার কাজ শুরু হয়। 1 মাসের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচার প্রার্থীদের পদচারণায় মুখরিত আদালত প্রাঙ্গণ। গত 22 মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়, সাথে যুক্ত হয় পবিত্র ঈদ উল ফিতরের ছুটি। অবকাশকালে আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে চলছিল বিচার কাজ। এদিকে তীব্র গরমে উচ্চ আদালতে আজ থেকে আইনজীবীদের গাউন পরতে হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া সমুদ্র বন্দরের পথে 23 নাবিক সহ জাহাজ MV আব্দুল্লাহ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালী হয়ে জাহাজটি বাংলাদেশ সময় বিকেল 4টা নাগাদ বন্দরের বহিনোঙরে পৌঁছানোর কথা। KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটি জেটিতে ভিড়ানো হবে। সেখান থেকে 2 জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি 21 জন নাবিক MV আব্দুল্লাহ জাহাজ যোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে 25 থেকে 26 দিন। সোমালিয়া জলদস্যুদের কাছে প্রায় 32 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে 13 এপ্রিল ছাড়া পায় জাহাজটি। হবিগঞ্জে কাবিখা প্রকল্পের কাজে বিস্তর লুটপাট উঠেছে অভিযোগ। হাওরের নামমাত্র কাজ করেই বিল উত্তোলনের পর দপ্তর থেকে গায়েব কর্মসূচির বিশেষ প্রকল্পের গোটা ফাইল। এ ঘটনায় অফিস কর্মচারী ও উপজেলা চেয়ারম্যানের যোগ সদস্যের অভিযোগ উঠেছে। ঘটনার পর বদলি হয়ে গেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। নতুন PIO আসার পর থেকেও চলছে তোলপাড়। দপ্তর থেকে ফাইল গায়েব, তা নিয়েই নবনিযুক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে পুরনো কর্মচারীর বাকবিতণ্ডা। কিন্তু কে ছিল সেই ফাইলে?
অ্যাকশনে যাবেন। পিআইও বলছেন হবিগঞ্জের লাখাই উপজেলায় 2022-23 অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কাবিখা কর্মসূচি নেওয়া হয়েছিল। এ বিষয়ে সব তথ্য ছিল ফাইলে। 2,37,60,000 টাকা মূল্যের 594 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছিল সেই প্রকল্পের আওতায় উপজেলার বামই, মুড়িয়াউক, করাব ও বুল্লা ইউনিয়নের 8টি সড়ক ও একটি মাঠে মাটি ভরাটের জন্য দেয়া হয়েছিল বরাদ্দ। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ উঠেছে কাজ ছাড়াই তুলে নেওয়া হয়েছে গোটা বরাদ্দ। কাজ তো আধা মাথার রয়েছে, মাঝে মাঝে রয়েছে, মাটি ফেলা রয়েছে না, সামান্য সামথিং কাজ হয়েছে। বড় জোর মনে হয় 1,00,000 2 লাখ টাকা বা 3 লাখ টাকা। মানে আমরা চেয়ারম্যান সাহেব তো কোনো কাজ করতে আমরা এখানে দেখলাম, দেখছি উপজেলার লোকে কাজ করতে শুধু স্বাক্ষর দিচ্ছি। উপজেলার চেয়ারম্যান বললাম যে এখানে স্বাক্ষর দেন, স্বাক্ষর দিচ্ছি। কাজ কেমনি খেতে হয়েছে না হয়েছে আর সব কোনো কিছু জানি না, চেয়ারম্যানই জানে। যদিও সংশ্লিষ্ট কর্মচারীদের দাবি কাজ হয়েছে শতভাগ। প্রকল্প সভাপতি কাজ করার পর অফিসে বলে যে আমাদের কাজ কমপ্লিট, তখন পিএইচ সার্জা সেখানে এস্টিমেট অনুযায়ী মাপযোগ করে, মাপযোগ করার পর যখন কাজ সঠিক পায় তারপরে সেটা বিল দেয়। আমি তো এই বিষয়ে কোনো কিছু জানি না, যেহেতু আমি অসলে চাকরি করি, স্যাররা যেভাবে নির্দেশ দিয়ে যেভাবে করতে হবে সেভাবে করি। কাজের বিষয়ে জানেন না প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরাও, এমনকি প্রকল্পের কাগজপত্র নেই সংশ্লিষ্ট ইউনিয়ন অফিসে। আমার কাছে কোনো ডকুমেন্ট রাখছে না, ফটোকপি রাখিনি। উপজেলা চেয়ারম্যান সাহেব আমার থেকে কমিটি নিয়েছেন আলিনুর সাহেবকে নিয়ে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উনি সহ নিয়েছেন। তা আমি তো এত খোঁজখবরও রাখি না, কোনো কিছু জানিও না। তবে রাস্তায় স্কেবাটার দিয়ে স্কেবাটারও ওনারাই পাঠাইছেন। পেয়ের অফিসের 2জন লোক শফিক, মাইনুদ্দিন, এরা 2জন থেকে স্কেবাটারের হিসেব কিতাব করে ওরা মাটি কাটাইছে। আমি ছিলাম না। উপজেলা চেয়ারম্যানের দাবি নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এখন তো নির্বাচনে যে 5জন চেয়ারম্যান, এর মধ্যে 3জন আমার পক্ষে, আরেকজন আমার বিপক্ষে। এখন সে চেষ্টা করতেছে। সে সময়ের দায়িত্বরত পিআইও বদলি হয়েছেন। সদ্য যোগদানকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন এ বিষয়ে কঠোর অবস্থানে তিনি। কার্য সহকারী আছে, ওরে বলছে আর কি যে ফাইলটা কোথায় আছে খুঁজে দেওয়ার জন্য, যদি না পাওয়া যায় তখন আমি ওর বিরুদ্ধে অফিসিয়াল যে ব্যবস্থা আমি নেব। পুরো বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দখলকৃত পশ্চিম তীরে তুলকারেমে তৃতীয় দিনের মতো অব্যাহত ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নূর শামস শরণার্থী শিবিরে চালানো অভিযানে 14 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। প্রাণহানি বাড়তে পারে রয়েছে এই শঙ্কাও। 60টির বেশি সামরিক যান ও বুলডোজার নিয়ে ক্যাম্পটিতে চলছে অভিযান। ঘরবাড়ি তছনছ করছে সেনারা, গুড়িয়ে দিয়েছে বহু ভবন। শুক্রবার নতুনভাবে ক্যাম্পটিতে অভিযান শুরু হয়। তেল আবিবের দাবি, রিফিউজি ক্যাম্পে লুকিয়ে আছে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা। গাজায় চলমান আগ্রাসনের শুরু থেকেই পশ্চিম তীরেও অভিযান জোরদার করে ইসরায়েল। এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 486 ফিলিস্তিনির, আহত 5,000-এর ওপর, ধরপাকড়ের শিকার 8,000-এর বেশি। এদিকে দখলকৃত পশ্চিম তীরে একটি ইসরায়েলি সেনা চৌকিতে হামলা চালানো হয়েছে এমন দাবি জানালো স্বাধীনতাকামী সংগঠন আল কুদস ব্রিগেড। জানায় নূর শামস শরণার্থী শিবিরে হামলার জবাবই এই পদক্ষেপ। টার্গেট করা হয় ইসরায়েলি সেনাদের। হামলার পর নিরাপদে ঘাঁটিতে ফিরেছে স্বাধীনতাকামী যোদ্ধারা। এ তথ্য জানানো হয়। অবশ্য ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি ইসরায়েল। পশ্চিম তীরে নিয়মিত ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে আসছে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা। নূর শামস শরণার্থী শিবিরে গেল 3 দিন ধরে চলা অভিযানেও ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহর 3 যোদ্ধার। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে অভিযান চালায় ইহুদি সেনারা। হামলার জবাবে ইসরায়েলের 2টি শহরে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের একাধিক নজরদারি সরঞ্জাম ও বিভিন্ন স্থাপনায়। হামলা চালানো হয়েছে ইহুদি সেনাদের লক্ষ্য করেও। এক বিবৃতিতে এসব তথ্য জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে উত্তেজনা বিরাজ করছে লেবানন ইসরায়েল সীমান্তে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।